এইচএস সেকেন্ড ইয়ারের বাংলা পাঠ্যপুস্তকের পূর্ব পশ্চিম কবিতার প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো যারা এই ভিডিওতে নতুন তাদের সবাইকে বলা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো শুরু করতে চলেছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অচিন্ত কুমার সেনগুপ্ত প্রথমে কোন ছদ্ম নামে কবিতা লেখা শুরু করেছিলেন? নিহারিকা দেবী। রূপনারায়ণ নদী কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে। পিয়ালি শব্দের অর্থ কী? একটি নদী বা এক ধরনের গাছের নাম। গম্ভীরা বাংলার কোন অঞ্চলে প্রচলিত? পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, এখানে টাঙ্গাইল শব্দে কি সূচিত করা হয়েছে? টাঙ্গাইল শব্দে এক ধরনের ফুল তোলা তাঁতের শাড়িকে সূচিত করা হয়েছে। আমি তোমার পীরের দরগায় জ্বালি, শূন্যস্থান পূর্ণ করো চেরাগ। কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের? শূন্যস্থান পূর্ণ করো কবিতা। অচিন্ত কুমার সেনগুপ্ত কোন পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন? কল্লোল পত্রিকার সঙ্গে। অচিন্ত কুমার সেনগুপ্তের যে কোনো একটি কাব্যগ্রন্থের নাম লেখো। পূর্ব পশ্চিম। অচিন্ত কুমার সেনগুপ্ত কবে জন্মগ্রহণ করেছিলেন? 1903 সালের 19 সেপ্টেম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন। ক নম্বর, পূর্ব পশ্চিম কবিতাটিতে পূব বলতে কি বোঝানো হয়েছে? পশ্চিম শব্দের তাৎপর্য কী? পূর্ব পশ্চিম কবিতাটিতে পূব বলতে পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশকে বোঝানো হয়েছে। পশ্চিম বলতে পশ্চিমবঙ্গকে বোঝানো হয়েছে। আমাদের খাঁচার ভিতরে একটি অচিন পাখির আনাগোনা। এখানে খাঁচা বলতে কি বোঝানো হয়েছে? অচিন পাখিটি কি? এখানে খাঁচা বলতে মানব দেহকে বোঝানো হয়েছে। অচিন পাখিটি হলো আমাদের মানুষের প্রাণ। পূর্ব পশ্চিম কবিতাটিতে উল্লিখিত যে কোনো চারটি নদীর নাম: শীতললক্ষা, ময়ূরাক্ষী, কর্ণফুলী ও রূপনারায়ণ। পূর্ব পশ্চিম কবিতাটিতে উল্লিখিত যে কোনো চারটি লোকসঙ্গীতের নাম লেখো। জারি, শাড়ি, বাটিয়ালি ও গম্ভীরা। পূর্ব পশ্চিম কবিতাটিতে উল্লিখিত যে কোনো চার প্রকার শাড়ির নাম লেখো। টাঙ্গাইল, ধনেখালি, জামদানি ও বালুচর। পূর্ব পশ্চিম কবিতার পূর্ব ও পশ্চিমের অভিন্নতা সূচক যে কোনো তিনটি প্রসঙ্গের উল্লেখ করো। এক জল, এক ঢেউ, এক ধারা। এক মন, এক মানুষ, এক মাটি, এক মমতা এবং এক ছায়া। এক মায়া, একই মুকুল মঞ্জরি। পূর্ব পশ্চিম কবিতায় পূব ও পশ্চিমের অভিন্ন শত্রুকে। সে কি করেছে? সে কি করতে চায়? পূব ও পশ্চিমের অভিন্ন শত্রু হলো ইংরেজ। সে আমাদের দেশকে খণ্ড খণ্ড করে দিয়েছে। সে আমাদেরকে বিচ্ছিন্ন, বিরূপ ও বিমুখ করে রাখতে চায়। পূব পশ্চিম বাংলার ভাষাগত ব্যবধানকে কবি কিভাবে উপস্থাপিত করেছেন? পূর্ব ও পশ্চিম বাংলার ভাষাগত ব্যবধানকে কবি আনন্দ ও আশ্চর্য বলে উপস্থাপিত করেছেন। বড় প্রশ্ন। পূর্ব ও পশ্চিম কবিতায় পূর্ব ও পশ্চিমের অভিন্নতা সূচক যে প্রসঙ্গগুলো কবি উত্থাপন করেছেন তার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। পূব ও পশ্চিম কবিতায় পূর্ব পশ্চিমের অভিন্নতা সূচক যে পরিচয় কবি উপস্থাপন করেছেন তা অভিন্নতার সূত্রে গ্রথিত। এখানে পূর্ব বলতে পূর্ববঙ্গ এবং পশ্চিম বলতে পশ্চিমবঙ্গের কথা বোঝানো হয়েছে। পূর্ব ও পশ্চিমে বিভক্ত বাঙালিদের মধ্যে পার্থক্য বলতে তেমন কিছুই নেই। একই জলধারা, একই লোকসঙ্গীত, একই হস্তশিল্প উভয় অঞ্চলে বিরাজমান। উভয় অঞ্চলের মানুষের মন মানসিকতা, চিন্তা ভাবনা, পাওয়া না পাওয়া, সুখ দুঃখ সবই এক। উভয়ের শত্রুও এক। এই দুই অঞ্চলের বাঙালিরা একই বৃন্তের দুটি ফুল, এর সমতুল্য। অভিন্ন হৃদয় বাঙালিদের মধ্যে পূর্ব পশ্চিমের যে বিভেদ রেখা অঙ্কন করা হয়েছে তা আরোপিত সত্য। এর মধ্যে প্রকৃত সত্য বলতে কিছু নেই। পূর্ব পশ্চিম কবিতায় বিভেদ অতিক্রম করে মিলনের যে বাণী প্রকাশ করা হয়েছে তা নিজের মতো করে ব্যক্ত করো। পূব ও পশ্চিম কবিতায় বাঙালিদের মধ্যে যে কৃত্রিম বিভেদ রেখা অঙ্কন করা হয়েছে তা অতিক্রম করে মিলনের ঐতিহ্যে ফিরিয়ে যাওয়ার বাণী বিবৃত হয়েছে। ঐতিহ্যগত দিক থেকে বাঙালিরা এক ও অভিন্ন। বিদেশি শক্তির ন্যস্ত স্বার্থে বাঙালিদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। ধর্মকে উপলক্ষ্য করে বাঙালিদেরকে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড় করানো চতুর ইংরেজদের একটি কূট কৌশল মাত্র।
আরোপিত এই ব্যাপারটা নিয়ে যে বাঙালিরা বিভাজিত হতে পারে না, এ কথাটাও কবিতাটির ছত্রে ছত্রে ফুটে উঠেছে। কেননা বাঙালির যা কিছু সম্বল তা হিন্দু মুসলিম এপার ওপার নির্বিশেষে সকলের। এপারের জল দ্বারা যেমন ওপারের প্রবাহিত, তেমনি ওপারের সূর্যরশ্মি এপারে বিস্তৃত। বাঙালির দুটি ভাগ, হিন্দু ও মুসলমান, একে অন্যের উপর নির্ভরশীল, একে অন্যের পরিপূরক। মুসলমানদের দরগা হিন্দুদের কাছে যেমন পবিত্র স্থান, তেমনি হিন্দুদের তীর্থস্থানও মুসলমানদের কাছে পুণ্যভূমি। একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিবেশী। এক পক্ষের হৃদয়ের আকুতি অপর পক্ষের হৃদয়ে উদ্ভাসিত হয়ে ওঠে। কোনোভাবেই এই দুই পক্ষকে আলাদা করে রাখা যায় না। তাই আরোপিত বিভেদ রেখাটিকে মুছে ফেলে সবাই হাতে হাত ধরে দাঁড়ানোর আহ্বান কবিতাটিতে বাগ্ময় করে তুলেছেন কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত। ব্যাখ্যা করো। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠানে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়। আলোচ্য উদ্ধৃতাংশটি কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের পূব ও পশ্চিম নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি এখানে বাঙালির দুটি ভাগ, হিন্দু ও মুসলমান এর অভিন্নতার কথা উপস্থাপন করেছেন। বাঙালিরা পূর্ব ও পশ্চিমবঙ্গে বিভাজিত হয়ে বাস করলেও তাদের মধ্যে প্রকৃত কোনো বিভেদ নেই। তারা সবাই এক, জল আলো ও বায়ুতে ললিত পালিত। পূর্ববঙ্গের বাঙালিরা চোখ মেলে যে আকাশ দেখে, সেই আকাশের রোদ এসে পশ্চিমবঙ্গের বাঙালিদের উঠানে পড়ে। একই রোদ কিরণে স্নাত হয়ে পূর্ববঙ্গের বাঙালিরা মনে মনে যা ভাবে, পশ্চিমবঙ্গের বাঙালিদের মনে তাই গুনগুনাতে থাকে। আসলে বাঙালিদের মধ্যে প্রকৃত কোনো বিভেদ না থাকার কারণেই একের মনের কথা অন্যের মনে ফুটে ওঠে। 2 নম্বর, তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আলোচ্য উদ্ধৃতাংশটি কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের পূব পশ্চিম নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি এখানে বাঙালির দুটি ভাগ, হিন্দু ও মুসলমানের অভিন্নতার কথা উপস্থাপন করেছেন। বাঙালির দুটি অঞ্চল, পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গ মুসলমানদের আর পশ্চিমবঙ্গ হিন্দুদের। এভাবেই বিভাজন রেখা টানার অপপ্রয়াস চালানো হয়েছে। তবে প্রকৃত অর্থে বাঙালিরা যে এক ও অভিন্ন তা তাদের আচার আচরণে ফুটে উঠেছে। পূর্ববঙ্গের বাঙালিরা যে হস্তশিল্প তৈরি করে, পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যেও সে হস্তশিল্পের নমুনা দেখতে পাওয়া যায়। পূর্ববঙ্গের টাঙ্গাইল ও জামদানি শাড়ির সমতুল্য শাড়ি পশ্চিমবঙ্গের ধনেখালি ও বালুচরে পাওয়া যায়। উভয় প্রকার শাড়ির মধ্যে একই সুতা, একই নকশা এবং একই ধরন খোঁজে পাওয়া যায়। শুধু শাড়িই নয়, প্রতিটি শিল্প কর্মেই একই মন মানসিকতার পরিচয় ফুটে ওঠে। মনের দিক থেকে এরা সবাই যে এক, ইহা তারই পরিচায়ক। 3 নম্বর, আমার এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আলোচ্য কবিতাংশটি কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের পূব পশ্চিম নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি এখানে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ের মানুষের অভিন্নতার কথা উপস্থাপন করেছেন। বাঙালি জাতিসত্তা এক বিশাল পরিধি নিয়ে বিস্তৃত। হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ের মানুষ একত্রে মিলিত হয়ে বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে। প্রাচীন ভারতবর্ষে এই বাঙালি জাতিই ছিল সাম্রাজ্যবাদী ইংরেজদের কাছে প্রধান হুমকি স্বরূপ। তাই তারা নানা ছল ছাতুরির আশ্রয় নিয়ে বাঙালিদের দ্বিধা বিভক্ত করার প্রয়াস চালিয়েছে বারে বারে। তাদের এই অপপ্রয়াসের জ্বলন্ত উদাহরণ হল লর্ড কার্জনকৃত বঙ্গবিভাজন। শত্রুর এই কূট চক্রান্ত নস্যাৎ করে দিতে বিবেকমান মানুষের প্রয়াস ছিল অব্যাহত। তাই ইংরেজদের মতো পরাক্রমশালী শক্তিও পিছু হটে গিয়ে বাঙালিদের একত্র করে দিতে বাধ্য হয়েছিল। বাঙালির ঐক্য ধরে রাখতে কবি সাহিত্যিকদের অবদানও অনস্বীকার্য। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের রচনায় বাঙালি হিন্দু ও বাঙালি মুসলমান একই বৃন্তে ফুটা দুটি ফুল কিংবা একই মাঠে উৎপন্ন হওয়া দুটি প্রকার ফসল বলে বিবেচিত হয়েছে। হিন্দু মুসলমান নামে দুটি দেহের মধ্যে একই আত্মা বিরাজমান বলে কবি উল্লেখ করেছে।
4 নম্বর, আমার দেবতার থানে তুমি বটে, ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি। কবি এখানে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ের পারস্পরিক নির্ভরশীলতার কথা উপস্থাপন করেছেন। বাঙালি জাতির প্রধান দুটি শাখা হল হিন্দু ও মুসলমান। বহিঃশত্রুরা বাঙালিদের মধ্যে বিভাজন তৈরি করার প্রাণপণ চেষ্টা চালালেও পুরোপুরি সফল হতে পারেনি। এর কারণ হল বাঙালি হিন্দু কিংবা মুসলমান কেউই স্বয়ংসম্পূর্ণ নয়, তারা পরস্পরের উপর নির্ভরশীল। বিপদে আপদে আনন্দ বিষাদে একে অন্যের সাহায্য প্রার্থনা করতে হয়। শুধু তাই নয়, ধর্মীয় পরিচয় আলাদা হওয়া সত্ত্বেও হিন্দুরা তাদের প্রয়োজনে মুসলমানদের দরগায় গিয়ে বাতি জ্বালে এবং মুসলমানরাও হিন্দুদের তীর্থস্থানে গিয়ে মনস্কামনা পূর্ণ করার আর্জি জানায়। এভাবেই পরস্পর উপর নির্ভর করেই আবহমান কাল ধরে সহাবস্থান করে আসছে। তাৎপর্য বিশ্লেষণ করো। পরপর আমার পর নই আমরা পরশি, আর পরশই তো আরশি। উদ্ধৃত চরণ দুটিতে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত হিন্দু বাঙালি ও মুসলমান বাঙালির পরস্পর নির্ভরশীলতার প্রসঙ্গটি উপস্থাপন করেছেন। হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায় সুদীর্ঘকাল যাবৎ সহাবস্থান করে আসছে। এরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী না হয়ে পরস্পরের পরিপূরক হয়ে অবস্থান করেছে। পাড়া প্রতিবেশী হিসেবে একে অন্যের পূর্ণতা প্রদান করেছে। একে অন্যের দর্পণে উদ্ভাসিত হয়ে নিজ নিজ অপূর্ণতা গুছিয়ে ফেলার রসদ সংগ্রহ করেছে। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। কবি বাঙালিদেরকে একে অন্যের কুল সাধক বলেছেন, কেননা বাঙালিরা আবহমান কাল ধরে একে অন্যের কুশল সাধনে নিমগ্ন হয়ে আছে। বাঙালিদের মধ্যে নানা জাত, নানা ধর্ম ও নানা বর্ণের মানুষের সংমিশ্রণ থাকলেও কোনোদিন এই ক্ষুদ্র পরিচয়সমূহ বাধা হয়ে দাঁড়াতে পারেনি। হিন্দুদের আপদে বিপদে মুসলমানেরা যেমন ঝাঁপিয়ে পড়েছে, তেমনি মুসলমানের দুর্দিনেরাও হিন্দুরা বসে থাকেনি, একে অন্যের ভালোর জন্য সদা সচেষ্ট থেকেছে। এজন্য ইংরেজদের মতো প্রবল শক্তিও বাঙালিদের ছত্রভঙ্গ করতে পারেনি। পরস্পরের কুশল সাধক হওয়ার কারণে ইংরেজরা বাঙালিদের কাছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ শত্রু হিসেবে বিবেচিত হয়েছে। পূর্ব পশ্চিম কবিতায় এক প্রবল আশাবাদ ধ্বনিত হয়েছে। নানা ধরনের বিভেদ ও বিভাজনের পরিপ্রেক্ষিতে এই আশাবাদের স্বরূপ ব্যক্ত করো। পূর্ব পশ্চিম কবিতায় কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত দ্বিধাবিভক্ত বাঙালি জাতিসত্তার এক অপূর্ব মেলবন্ধন রচনা করেছেন। সাম্রাজ্যবাদী ইংরেজ বাঙালিদেরকে হিন্দু ও মুসলমান এই দুটি ভাগে বিভক্ত করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে। তবে কিছু সংখ্যক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জোর তৎপরতায় তা পুরোপুরি বাস্তবায়িত করে তুলতে পারেনি। যদিও বাঙালির ভূখণ্ডকে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে বিভক্ত করে দেওয়া হয়েছে এবং আরোপিত কিছু বিষয়ের ভিত্তিতে এই বিভাজন রেখা অঙ্কন করা হয়েছে। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত এসব কিছুকে নস্যাৎ করে দিয়ে আলোচ্য কবিতায় এক অখণ্ড বাঙালি জাতিসত্তার স্বরূপ মেলে ধরেছেন। একে অন্যের কুল সাধক ও পরিপূরক হিসাবে তুলে ধরে এবং আরোপিত কিছু বিষয়ের ভিত্তিতে এই বিভাজন রেখা অঙ্কন করা হয়েছে। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত এসব কিছুকে নস্যাৎ করে দিয়ে আলোচ্য কবিতায় এক অখণ্ড বাঙালি জাতিসত্তার স্বরূপ মেলে ধরেছেন। একে অন্যের কুশল সাধক ও পরিপূরক হিসাবে তুলে ধরে সমন্বয়ের চেহারাটাই জীবন্ত করে তুলেছেন। ধর্ম ও বাসস্থান আলাদা হলেও কৃষ্টি, সংস্কৃতি, আচার বিশ্বাস, সুখ দুঃখ, আশা নিরাশা সবকিছু একই সূত্রে গ্রথিত। এই চেহারাটাই প্রকৃত সত্য, এটাই বেঁচে থাকবে। আরোপিত ভিন্নতা কালের গহ্বরে তলিয়ে যাবে। সমন্বয়ের এই আশাবাদ কবিতাটিকে সার্থক করে তুলেছে। পূর্ব পশ্চিম কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। পূর্ব পশ্চিম কবিতাটি কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের খুবই সার্থক একটি কবিতা। কবির পূর্ব পশ্চিম নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটির নামকরণ যথার্থই হয়েছে বলা যায়, কেননা নামকরণের সঙ্গে বিষয়বস্তুর দারুণ মিল রয়েছে। নামকরণে যে ইঙ্গিত রয়েছে তা কবিতাটিতে সার্থক সুন্দরভাবে পরিস্ফুট হয়ে উঠেছে।
বলতে পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম বলতে পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। এই দুটি স্থানে বাঙালিদের অবস্থান। দুটি ভিন্ন প্রেক্ষিতে বাঙালিরা বসবাস করলেও তাদের শিকড় যে একই এবং বাহ্যিক ভিন্নতা উপেক্ষা করে আত্মিক একতাই যে তাদের আসল পরিচয় তা আলোচ্য কবিতায় পরিস্ফুট হয়ে উঠেছে। বিষয়বস্তুর সঙ্গে নামকরণের সামঞ্জস্য থাকায় কবিতাটির নামকরণকে সার্থক বলে চিহ্নিত করা যায়। অতিরিক্ত প্রশ্ন: পূব পশ্চিম কবিতার কবি কে? অচিন্ত্যকুমার সেনগুপ্ত। কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বর্তমান বাংলাদেশের নোয়াখালীতে। থান বলতে কি বুঝো? থান বলতে দেবস্থানকে বোঝায়। আজান কি? নামাজ পড়ার জন্য মসজিদ থেকে প্রদেয় আহার। কবিতাটিতে উল্লেখিত দুজন কবির নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম। কোন ঘটনার অবলম্বনে জারি গান রচিত? কারবালার ঘটনা অবলম্বনে। কর্ণফুলী নদী কোথায় প্রবাহিত? বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে। কুশল সাধক শব্দের অর্থ কী? কল্যাণ প্রতি আত্মনিয়োগকারী। বাউল কি? বাংলার সহজিয়া সাধকদের সাধন সঙ্গীত বিশেষ। অচিন্ত্যকুমার সেনগুপ্ত কবে পরলোক গমন করেন? 1976 সালের 19 জানুয়ারি।